মাঝে মধ্যে গাড়ি না হয় ঠিক আছে। সেই কারণে না, সমস্যা নেই। আমরা এই যে পড়াশোনা জিজ্ঞেস না করে আলোচনাটা শুরু করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওইটা না, আপনারা নিজেরা একটু পড়াশোনা করেন, পড়াশোনার মাঝখানে থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আজকে যা জিজ্ঞেস করতাম সেটা সহ জিজ্ঞেস করে ফেলবো, কিন্তু আপনারা বেসিক্যালি পড়েন। আপনাদের পড়াবো বলছিলাম পুলিশি তদন্ত নিয়ে, মনে আছে তো? যে পুলিশের তদন্ত ক্ষমতা বেশি ফৌজদারি মোকদ্দমায়। এটা তো বই পুস্তকে আছে, লেখা আছে। প্র্যাকটিক্যালে আরো ভয়াবহ অবস্থা। বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কৃতি এমন হয়েছে, সিম্পল একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে, আমাদের নিজেদের মামলা। আপনার আমার চাচাতো বোন, তার বাবা একজন, আপাতত দৃষ্টিতে মা একজন, সে, তারা তিনজন। তাইলে বাপ যেহেতু মারা গেছে, আমার আব্বা, চাচা, ফুফু, এরা তার বাবার সম্পত্তি পাবে না। জি স্যার পাবে। তাহলে সে সম্পত্তি পাওয়ার ফর্মুলাটা হচ্ছে কি? সে সম্পত্তি পাওয়ার ফর্মুলা হচ্ছে তারা যে ওয়ারিশ সার্টিফিকেট নিবি ইউনিয়ন পরিষদ থেকে, সেখানে যে চেয়ারম্যানে এটা দিবে, যে মেম্বারে এটা দিবে, এটাতে কি থাকবে? সে মারা গেছে, তার এক স্ত্রী আছে, তার এক কন্যা আছে, সাথে তার এই ভাই বোন গুলো আছে, এটা দিবে না? সিম্পল কথা, ওখানে আর কোনো কিছু নেই। তারা কি করছে, আপনার চেয়ারম্যানকে আওয়ামী লীগ আমলে টাকা পয়সা দিয়ে শুধু তারা দুইজনের মার মেয়ের নামে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে 50 মিনিট টাকা সহ নামজারি করে ফেলছে, আমাদের গুলো সহ। এখন এটা যখন সংশোধনের জন্য মামলা করছি, এটা যখন সংশোধনের জন্য মামলা করছি, আপনার পুলিশকে দিছে তদন্ত করতে, পুলিশে কাহিনী দিয়ে দিলে আদতটা ঠিক। তা আমি তো আসলে তো আগের কালের যারা আইনজীবী, তারা এত কিছু আইনের মার পেছও রিচার্জ করতে চাই না। আমি আমার চাচাকে বললাম যে, সিনিয়র আমার আপন চাচাকে বললাম যে আপনি তো নারাজি দেন, সাথে কি দেনি বলে যে ইয়ে করেন, এই যে পুলিশ অফিসার এটা তদন্ত করছে, তার উপস্থিতিতে শুনানি চান, কোর্টে টাকায় নিয়ে আসেন সে, এবং আপনি আদালতকে বলবেন আমরা এটা দিব। আদালতকে বলবেন যে যে এইটা জায়গা আমার, আমি বঞ্চিত হচ্ছি, সেই ক্ষেত্রে কি তিনি বলে যে পুলিশে এই ব্যাপারে তদন্ত করে দিছে, আর যেখানে সাধারণ জনগণ সেখানে সে কি করবে? জিনিসটা বুঝতে পারছেন? সেখানে সে কি করতে পারে? তাইলে এই পুলিশি তদন্ত নিয়ে যখন আমরা পড়ব, আমরা আসলেই বুঝি কোন ফৌজদারি মামলা তদন্তে পুলিশের ক্ষমতা অপরিসীম, এবং আগে যা ছিল বর্তমানও ফৌজদারি মামলা তদন্তের একই হিসাব নিকাশ আমরা তেমন কোনো পরিবর্তন দেখিনি। পুলিশ কি করে, আপনার দোনো পক্ষকে দেখে যে পক্ষ টাকা বেশি দেয় সেই পক্ষ অনুযায়ী একটা প্রতিবেদন দিয়ে দেয়, এবং সেই কারণে আমাদের ফৌজদারি মামলাগুলো ক্রমশই ব্যর্থ হচ্ছে। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে অন্য যেগুলো আছে সেই সবগুলো আপনার ঝামেলা হচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি দুই একজন পুলিশ অফিসারকে এই যে কোর্টে ঢাকায় আনি দাঁড় করায় রাখা যেত, তারপরে এরা ঠিক হয়ে যেত। তো যা হোক, এখন আমরা আইনের ক্ষেত্রে যখন পড়ব, তাদের ক্ষমতা নিয়ে প্রথমে ক্ষমতার কথা বললে 154 নম্বর সেকশন অনুযায়ী তারা কি করে, এফআইআরটা নেই। এটা তাদের সাধারণ ক্ষমতা। যখন কোন একটা অপরাধ সংগঠিত হয় তখন আমরা কি করি, সাপোজ মনে করেন আমার ভাই মারা গেল, আমার বোন মারা গেল, এটা অপমৃত্যু হলো, আমরা তখন কি করব? আপনার এফআইআর করব স্যার। না, এটা এজাহার বলে, এফআইআর না। আমরা একটা থানায় সংবাদ দিব, সেটা মৌখিক ভাবেও হতে পারে, সেটা লিখিত ভাবেও হতে পারে, সেটা টেলিফোনের মাধ্যমেও হতে পারে। আপনাদের এলএলবিতে একটা প্রশ্ন আসে
যে এজাহার টেলিফোনের মাধ্যমে দায়ের করা যায় কিনা। এজাহার আপনার টেলিফোনের মাধ্যমেও দায়ের করা যায়। এই ক্ষেত্রে এজাহারটা মৌখিক ভাবেও হতে পারে, লিখিত ভাবেও হতে পারে। এখন তো আর অনলাইনে যদি- হচ্ছে স্যার। অনলাইনেও হয়, কোনো সমস্যা নেই। অনলাইনেও হয়, আপনি অনলাইনে হয়তো সেটাও লিখতে পারেন। এজাহার বিষয়ে যখন লিখবেন, এখন তো এজাহার অনলাইনেও দেওয়া যায়, সেটাও লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। যা হোক, এরপর হচ্ছে তাইলে এজাহার হওয়ার পরে সে কি করবে? সে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে। এক্ষেত্রে তার ম্যাজিস্ট্রেটের কোনো ধরনের অনুমতি লাগবে না, সে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে। ও এজাহারটা যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দেওয়া হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অপরাধটা আমলে নেন, তখন উনি কি করেন? তখন উনি এটা এফআইআর হিসাবে লিখে নিবেন। পুলিশদের বিপি ফর্ম 27 আছে, পুলিশ ফর্ম 27, পুলিশ আইনি, সে ফর্মটা পূরণ করে ওখানে নির্দিষ্ট চক অনুযায়ী লিখে নিবে। তাহলে এরপরে কি করবেন? উনি আপনার কোন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এটা পুলিশের তদন্ত করতে পারে। তাহলে এটা হচ্ছে পুলিশের মূল ক্ষমতা, পুলিশের স্বাভাবিক ক্ষমতা হচ্ছে এটা। এরপরে পুলিশের স্বাভাবিক ক্ষমতার কথা বলছে 155-তে। আমরা কি করি? 155-তে যেগুলো আমলের অযোগ্য অপরাধ, এরকম কোনো কিছু নিয়ে আমরা থানায় চলে যাই না। এরপরে দেখা যায় কি আমাদের সার্টিফিকেট হারাই গেছে, তারপরে আমাদের সামান্য কিছু জিনিস হারাইছে, আমরা এটা নিয়ে জিডি করি। জিডি করি না, আসলে জিডিটাই হচ্ছে আমল অযোগ্য অপরাধের সংবাদ। যখন আপনি পুলিশকে দিবেন, পুলিশ তখন এটা মামলা হিসাবে গ্রহণ করবে না, উনি এটা জিডি হিসাবে গ্রহণ করে, জেনারেল ডায়েরি। আর আমরা যেটা জিডি বলি শুধু, এটা অতটুকুতে জিডিতে শেষ না, এটা জিডিই, জেনারেল ডায়েরি এন্ট্রি। এই ধরনের সংবাদ যখন তারা পায়, তখন তারা এটা রেজিস্টারে এন্ট্রি করে। এন্ট্রি করার পরে ক্ষেত্র বিশেষে তাদের ইয়ে হলে তদন্ত করে। এই যে উপরওয়ালা টেলিফোন করলে, আর যদি না করে, টেলিফোন করার মতো যদি কোনো সোর্স না থাকে, তাহলে তারা তদন্ত না করে ফেলে দেয়, ফেলে রাখে। এরপরে মনে করেন সাপোজ আপনার একটা বিকাশের দোকান আছে, ওখান থেকে কিছু টাকা পয়সা চুরি হলো। এই যে 50,000 টাকা, 60,000 টাকা, 40,000 টাকা চুরি হয়েছে। এখন এটার জন্য কি আপনি চুরির মামলা করবেন, নাকি আপনি জিডি এন্ট্রি করবেন? এটা হচ্ছে আপনার অভিমত। আপনি চাইলে পুলিশকে দিয়ে চুরির মামলাও করাইতে পারেন, আর জিডি এন্ট্রিও করাইতে পারেন। এখন সমস্যা হচ্ছে দুইটা। আপনি যদি চুরির মামলা করেন, তাহলে আপনার দোকানটা যে চালায় প্রথমে তাকে ধরে নিয়ে যাবে, কারণ এটার জবাব তো তাকে দিতে হবে, চুরি কে করছে, ঠিক আছে না? এখন উভয় দিকে বিপদ। সে কারণে এগুলো করে কি, শুধুমাত্র জিডি এন্ট্রি করে বসে রাখে। এবং পুলিশও এগুলো কি করে, আর জিডি গুলো কোর্টে পাঠায় না, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় না। অনেক সময় হয় কি, আপনি জিডিটা করছেন, আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, আপনার কাছ থেকে চাঁদা চাচ্ছে, সিরিয়াস একটা ম্যাটার, আপনার আমলযোগ্য অপরাধ, কিন্তু সেটা কি করতেছে না, পুলিশে এফআইআর হিসাবে নিচ্ছে না। বা আপনি তখনও জিডি করলেন, যে কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন করতেছে, অন্যান্য কিছু, তখন আপনি কি করলেন, জিডিটা করলেন। এই জিডিটা করার পরে এবার পুলিশকে যখন একটু উপর থেকে ফোন দিয়ে এলেন, এই যে আপনার বন্ধু আছে এসপি বা এসপি বা সহকারী কমিশনার পুলিশের, ওনার দিয়ে ফোন করাইলেন, সহকারী পুলিশ সুপার, ওনার দিয়ে ফোন করাইলেন আর থানার ওসি, এই যে আছে, যে কোনো একজনকে পাঠায়, আগে সার করতে করতে ওই ফরান দিয়ে দেয়। সে এটা কি করবে তখন? সে নিজেই বলে, ভাই এখন তোমার দোকান তো চুরি হইলো, এখন তো যদি বাঁধি নিয়ে যায়, তোমার কর্মচারী চলে যাবে জেলে। আগে পরে হচ্ছে অন্য কথাবার্তা, সে করছে কি করে নাই, এটা হচ্ছে পরে। আমাদের ফৌজদারি আইনটাই হচ্ছে এরকম। তাইলে তখন এগুলো যখন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় বা আপনার কাছে চাঁদা চাচ্ছে, এটা কোর্টে পাঠালো, তাহলে কোর্টে পাঠালে কোর্ট যে আপনাকে ডাকবে, কোর্ট যে এটা গ্রহণ করতেছে, কোর্ট যে আপনাকে ডাকবে, এই খবর কে দিবে?
এই খবর আপনাকে দিবে পুলিশে, যে ভাই আপনার এটা তদন্ত করে ঝামেলা পাইছি, আপনাকে ম্যাজিস্ট্রেটে ডাকে, আপনি কোর্টে যান, সিএমএম এর কোর্টে যান। এখন সে যদি ওখানে মোকদ্দমা করতে চায়, মামলা করতে চায়, তাহলে মামলাটা জিডিটা মামলা হিসেবে নিবে। আর যদি সে মামলা করতে না চায়, যুক্তি ঝামেলায় যেতে না চায়, মামলা হিসাবে নেয় না। এটা হচ্ছে 155 ধারা। বুঝছেন কিনা বলেন? 154-55 বুঝছেন? পুলিশের ক্ষমতা কি কি, পুলিশ কিভাবে কাজ করে? জি স্যার। এই দুইটা হচ্ছে প্র্যাকটিক্যালি সাধারণ ক্ষমতা, এবং আমাদের মামলাগুলো পুলিশ এইভাবেই করে। এগুলো পুলিশের এবং 155 ধারায় 154 ধারার বিপরীত। 155 ধারা পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করবে না। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে তদন্ত করবে। এটাকে বলা হয় আমলযোগ্য মামলার তদন্ত। এরকম যদি হয় তাহলে কি করবে না, পুলিশ নিজের থেকে তদন্ত করবে না। পুলিশ কি করবে, ম্যাজিস্ট্রেটে বললে তদন্ত করবে, না বললে সে তদন্ত করবে না। এরপর 156 ধারায় হচ্ছে আমলযোগ্য মামলার তদন্ত। সেটা তো আগেই বলে দিলাম। 154 যদি এফআইআর হিসাবে নেয়, 156 ধারা অনুযায়ী পুলিশ তদন্ত করে। কিভাবে করে? ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতি ছাড়া সে সবকিছু তদন্ত করতে পারে। তার এই ক্ষেত্রে অসীম ক্ষমতা। এরপরে যখন আপনার বুঝতে পারিনি স্যার। আরো একটু বলতেছি 156। প্রথমে কথা হচ্ছে 154 অনুযায়ী যখন আমলযোগ্য অপরাধের মামলা হবে, 154 অনুযায়ী যখন আমলযোগ্য অপরাধের মামলা হবে, তখন 156 অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেটের কোন ধরনের নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া সে নিজে নিজে তদন্ত করতে পারবে। এটাই হচ্ছে 156, যেটা 154 পড়ানোর সময়ও বলছি। এটা একটা ব্যাপার, তার তদন্ত এখান থেকে একবার হয়। আরেকটা তদন্ত হচ্ছে আমরা যে ফৌজদারি মামলা দুইভাবে হয়। এই যে অনেক সময় দেখা যায় কি, রাজনৈতিক প্রভাবও আমলযোগ্য অপরাধ যেগুলো, এগুলো পুলিশ এফআইআর হিসাবে নেয় না। আমরা অনেক দেখছি না এই ধরনের, একজন খুন হয়েছে সেটাও আপনার কি পুলিশে এফআইআর নিচ্ছে না। পুলিশে বলতে চাই এটা আত্মহত্যা, পুলিশে বলতে চাই এটা অন্য কিছু, যা হবে হোক। তাহলে এটার ক্ষেত্রে কি করা হয়, আপনি কি করবেন এটার ক্ষেত্রে? যে হত্যা সংগঠিত হয়েছে এটা কি বিনা বিচারে চলে যাবে? আপনি তখন 200 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়ে কমপ্লেইন করতে পারেন, অভিযোগ করতে পারেন। সে অভিযোগ যখন ম্যাজিস্ট্রেটে গ্রহণ করে, তখন 190 ধারা অনুযায়ী আবার পুলিশকে এটা ম্যাজিস্ট্রেটে তদন্ত করার নির্দেশ দিতে পারে। 156 আপনারা দেখেন মূল আইনে ওখানে 3 নম্বর উপবিধিতে লেখা আছে 190 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট উপরে যে রূপ বলা হয়েছে সে রূপ তদন্ত করতে আদেশ দিতে পারেন। এদেশে তদন্ত করবে, সেটার আদেশও ওই কমপ্লেন্ট মামলায় অভিযোগের মাধ্যমে যে মামলা আসে এগুলো তো হতে পারে। আপনারা কখনো কেউ কোর্টে গেছেন, ফৌজদারি আদালতে? জি স্যার গেছেন, গেলে দেখিয়েন নতুন মামলা যখন ফাইলিং হয় ম্যাজিস্ট্রেটদের কাছে, তখন তারা কি করে, ওই মামলাগুলো প্রথমে ডাকে। নতুন মামলা যেগুলো হয় সবার শুরুতে এগুলো ধরে, ধরার পরে কি করে, যে অভিযোগ দিতে আসে তাকে ডকে তুলে তার বক্তব্য শুনে, নাম পরিচয় শুনে, সবকিছু শুনে, তারপরে সে এইটাতে যদি সমন দিতে হয় সমন দিবে, ওয়ারেন্ট দিতে হলে ওয়ারেন্ট দিবে, আর না হয় কি করে, পুলিশে দিয়ে তদন্ত করতে হলে পুলিশকে দিয়ে তদন্ত করায়। খেয়াল করছেন এটা? মামলাটা পুলিশকে দিয়ে তদন্ত করে। তাহলে ওই পুলিশ 190 থেকে যখন আসে, আমরা তো বললাম যে আমার এটা তদন্ত করতে দিয়েছে পুলিশকে, 156 ধারা অনুযায়ী তদন্ত করে। এখানে কিছু প্রশ্ন থেকে যায় আমাদের দেশের বিচার ব্যবস্থায়। জবাবদিহিতা যেমন পুলিশেরও নেই, জবাবদিহিতা তেমন বিচারকেরও নেই। তেমনি কোন জবাবদিহিতা আমরা যে সালিসি আইন করছে, চেয়ারম্যান, মেম্বার, এই যে সমাজের টাউট বাটফাট যেগুলো থাকে, এগুলো মিলে সালিশ করতে বসে থাকে।
সে আইনজীবীদেরকে আইন শিখায় এরা। আর তো আগে তো যা ঘটছে এখনো তেমন কোনো পরিবর্তন হয়নি এগুলো। তাহলে সে কি করে, এই যে আমাদের কেসটা একেবারে পার্সোনালি বললাম, এই কেস ম্যাজিস্ট্রেট এক লাইন পরে সে যেটা বলছি সেটার উপর ভিত্তি করে সে তো জিনিসটা রেকর্ডটা তো দলিলটা তো তার সামনে আছে, এই জিনিসটা দেখে তাদেরকে তো ডাকতে পারে, তাদেরকে তো সমন দিয়ে ডাকতে পারে, ওয়ারেন্ট না দিক সমন দিয়ে ডাকতে পারে। এটা কি পুলিশকে তদন্ত করতে হয়? পুলিশ দিয়ে তদন্ত করতে হয়? আপনি আমাকে বলেন, এই ঘটনা কি পুলিশ দিয়ে তদন্ত করতে হয়? কিন্তু তার যেহেতু ক্ষমতা আছে পারে, এবং তারা জবাবদিহিতার অনেকটা উদ্যোগ। সে হয়তো বলবে এটা আপনি নারাজি দেন, এটা আপনি রিভিশন করেন, এটা অমুক করেন সমুক করেন, আইনে অনেক কিছু বলা আছে, কিন্তু তুমি এটা কেন করবে? তো যা হোক, পুলিশও কেন এগুলো করবে? এগুলো তাদের কোনো জবাবদিহি নেই, আগে তো আরো বেশি ছিল। তো সবকিছু মিলাই তাহলে 156 অনুযায়ী সে তদন্ত করবে। এরপরে যদি 154 দ্বারাই কোনো এজাহার আসে, এফআইআরও হয়ে গেছে, কিন্তু সে সন্দেহ করতেছে, 157 তো বলতেছে সন্দেহ করা। কে সন্দেহ করতেছে? তদন্তকারী কর্মকর্তা। যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে পদ্ধতি, সে যদি সন্দেহ করে তাহলে সে কি করতে পারবে? সংক্ষেপে বলে দিচ্ছে আপনাদেরকে, আপনারা একটু বিস্তারিত পড়ে নিয়েন, পরে এই সেকশন আরো এই সেকশন ওয়াইজ একেবারে এগুলো ভাইয়া নিজের ভাষায় বলতেছি, কিন্তু বিয়ের এক বইতে কোন ভাষায় লিখা আছে এই ভাষাও আপনাদের একবার শোনা উচিত, মূল আইনে কোন ভাষায় লিখে আছে সেটা। তবে লিখতে চেষ্টা করিয়েন না, কারণ আপনারা এলএলবি বেস এগুলো বইতে হুবহু লিখতে পারবেন না, কিন্তু তবে আমাদের পড়া উচিত, জানাটাও উচিত বইতে স্পেসিফিক্যালি কি লিখছে। তো এরপরে সন্দেহ হলে সে কি করে? সন্দেহ হলে সে ম্যাজিস্ট্রেটকে জানায়। তাহলে প্রথমে আমরা পড়তেছি কি, সে ম্যাজিস্ট্রেটের কোনো ধরনের কনসার্ন ছাড়া সে তদন্ত করবে। আবার 157 কি বলতেছে না, তার যদি কোনো ধরনের সন্দেহ হয় তাহলে সে কি করবে? ম্যাজিস্ট্রেটকে জানাবে। এরপরে সে সন্দেহের কথা অভিযোগকারীকেও জানাবে, এটা তদন্ত করে ফলাফল অভিযোগকারীকে জানাবে, এবং সে চাইলে তদন্ত নাও করতে পারে। ম্যাটারটা বুঝছেন? পুলিশকে কোথায় কি ক্ষমতা দিয়ে বসে রাখছে একটা স্যার এখানে প্রশ্ন আছে একটা, এটা কোন ধরনের মামলা? মানে থানায় যেটা এজাহার করা হলো ওই মামলা, না কোর্ট থেকে যে মামলাটা গেল? 154 আমলযোগ্য অপরাধের মামলায়, আমলযোগ্য অপরাধের ঘটনায়ও সে এই কাহিনী করতে পারে। তার যদি সন্দেহ হয়, এখানে ফৌজদারিতে বলে দিছে যে এটা তার ক্ষমতা, সে যদি সন্দেহ করে। এখন একটা খুন হলো, একটা মানুষ কি হয়েছে, জলজিয়ান্তা খুন হয়েছে, মরে গেছে, তার যে রক্ত ঝরার পরে মরছে বা ইত্যাদি মরছে, যে কোনো ভাবেই তার ডেড বডি পাওয়া গেছে, সবকিছু, সেটা খুন হোক, সেটা আত্মহত্যা হোক, সেটা অমুক হোক, সেটা সমুখ হোক, কিন্তু সে তো ঘটনা যেহেতু ঘটছে তদন্ত করবে। কিন্তু তারা কি করে জানেন? এই 157 অজুহাতে সে তদন্তই করে না, সে অজুহাত দেয় এটা মৃত্যু কিনা বা কেউ মারছে কিনা এটা তো সন্দেহ, সে বলে যে এটা আত্মহত্যা করছে, ওইভাবে ট্রিট করে। জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারছি? তাইলে মোটামুটি আমরা বলো। বলতেছি স্যার, সরজমিনে তারা কি তদন্ত করে না স্যার? সন্দেহ হলো তদন্ত করতেও পারে, নাও পারে, এটা বলছি তো বিস্তারিত আপনাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। এগুলো আবার বিস্তারিত বলতে গেলে পরের সেকশন গুলো আপনাদেরকে বুঝাই দেওয়া যাবে না। স্যার, হুম, ধারা 29 সম্পর্কে কি একটু বলা যাবে স্যার? কত ধারা? ফৌজদারি কার্যবিধি ধারা 29 এবং 29-এর খ গ বিসি। 29টা গুরুত্বপূর্ণ, 29-এর বিসি তো আগে আলোচনা করছিলাম। 29-এর বুঝতে পারিনি তো। বলতেছি 29-এ হচ্ছে কিশোর অপরাধদের বিচার, জুভেনাইল বলে এটাকে ইংলিশে, কিশোর অপরাধীর বিচার, অপরাধের বিচার। তাহলে কিশোর অপরাধ বলতে ওখানে 15 বছরের কম বয়স্ক কে বোঝাচ্ছে কিশোর অপরাধ। তারপরে বলতেছে সে মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ করতে পারবে না। ওই অপরাধ করলে এই 29-এর বি দিয়ে বিচার হবে না। বুঝতে পাইছেন কথা?
তাহলে কি কি মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড নয়। মৃত্যুদণ্ড নয় সেকশন কয়টা আছে বলছিলাম আপনাদেরকে? মৃত্যুদণ্ড সেকশন দণ্ডবিধিতে কয়টা বলছিলাম? 10টা স্যার। 10টা। তাহলে সেই 10টা অপরাধও করেনি। আর যাবজ্জীবন কারাদণ্ড বলছিলাম কয়টা অ্যাপ্রক্সিমেট? 54 থেকে 55টা সেকশন। 54, 55, 56 এই ধরনের বলে বিশেষজ্ঞরা। তো যা হোক, ওইগুলোর অপরাধ করবে না। কি অপরাধ করবে তাইলে? এর নিচের অপরাধ যেগুলো আছে এগুলো বলছিলাম 14 বছর থেকে নিচের কারাদণ্ড গুলো। 14 বছরের কারাদণ্ড আইনে বলা আছে শুধুমাত্র রাত্রিবেলা দস্যুতা করলে সেটার জন্য 14 বছর। এর পরের গুলো এর নিচের থেকে কম। তাহলে এই অপরাধ গুলো করলে তারা কোনো আপনার 15 বছরের কম শিশু তারা যদি এই অপরাধ গুলো করে তখন তাদের বিচার করতে পারবে কে? তাদের বিচার করতে পারবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলায় হলে চিফ জুডিশিয়াল, মহানগর এলাকায় হলে চিফ মেট্রোপলিটন। পাশাপাশি বলছে সরকার বিশেষভাবে ক্ষমতা দিছে। সরকার বিশেষভাবে ক্ষমতা দিছে। কাকে দিছে? কোন ম্যাজিস্ট্রেটকে। উনি কি করবেন? উনি এই কিশোরদের দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। কিছু দেখবেন আপনারা ওই বিভিন্ন জেলায় এইরকম শিশুদেরকে রাখার মতো জেলে না রেখে তাদেরকে ওই শিশু আশ্রমে রাখার মতো কিছু আছে। আমাদের চিটংয়ে আছে হাটাদারিতে শিশু পল্লী। যারা এই ধরনের অপরাধ করে তাদেরকে এই ধরনের গুলোতে রাখা হয়। এখন এই সংশোধনের কেউ কিছু বলছেন? বলতেছি স্যার কিশোর সংশোধনী কেন্দ্রে রাখে স্যার। হ্যাঁ, গুড। ওই কিশোর সংশোধন কেন্দ্র রাখে, এটার নাম দিছে তারা কিশোর সংশোধন কেন্দ্র। তো ওইটা দেখাশোনা করার জন্য আপনার কি থাকে? ওইটা দেখাশোনা করার জন্য একজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকে বা একাধিকজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকে। এখন ওনাদেরকে এমন ভাবে দায়িত্ব দেয় যাতে ওনারা তাদেরকে দেখাশোনা করে, টেক কেয়ার করে, তারপরে তাদের বিচার করে, তাদেরকে শাস্তি দিতে পারে। এই তিনজনে বিচার করে। এটা হচ্ছে 29-এর বি। যিনি প্রশ্ন করছেন উনি বুঝছেন ব্যাপারটা 29-এর বি কি? জি স্যার, বুঝতে পারছি এখন হ্যাঁ, এরপরে আপনাদেরকে আরো একটা জিনিস বলি, মনে রাখবেন আইন কখনো কোনো আইন একবার পরে কেউ মনে রাখতে পারে না। আমরা মানুষ, আমরা জিনু না কি, আমরা পড়িও না, বা আমাদের কাছে আলাউদ্দিনের চেরাগও নেই। আপনারা আর বড়দনি আর উপন্যাস কেউ পড়ছেন? ওখানে আলাউদ্দিনের চেরাগের কথা ছিল। ওই চেরাগ বসা দিলে সবকিছু আপনার জিন উপকৃত হতো, সে সবকিছু অ্যাডভান্স হাজির করতো। তাহলে যেহেতু আমরা মানুষ, আমরা সবকিছু এগুলো কি করতে পারবো না, মনে রাখতে পারবো না। সে কারণে 2-1 বার পড়তে হয়। একবার শোনো বোঝা যায় না, মনে রাখা যায় না, এমন দুর্ভেদ্য কিছু বিষয় আছে। এরপরে 29-এর সিতে হচ্ছে স্বাভাবিকভাবে আপনার এই ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের বিচার করার ক্ষমতাটা সীমিত ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বিচারকের অভাবে মামলা জট না হওয়ার জন্য এই 29-এর সি যেটা গ যেটা এইটা ফৌজদারিতে ইমপ্লিমেন্ট করছে। ওইটাতে করছে কি আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কিছু ক্ষমতা দায়রা জজদারও দিছে। সেই ক্ষমতাটা কি ওখানে বলতেছে আপনার মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য অপরাধের বিচার। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি মৃত্যুদণ্ড যদি সংগঠিত হয় তার বিচার একমাত্র দায়রা করবে, ম্যাজিস্ট্রেট আদালতে করার কোনো উপায় নেই। ওইটা বাদ দিয়ে বাকি অপরাধ যেগুলো আছে ওই 10টা অপরাধ বাদ দিয়ে 10টা সেকশন বাদ দিয়ে বাকি সেকশন গুলো চাইলে সরকার যদি চায় হাইকোর্টের সাথে পরামর্শক্রমে এলে এদেরকেও এই ক্ষমতা দিতে পারে। তারা কি করবে? তারা এই এর নিচের অপরাধ যেগুলো আছে, মৃত্যুদণ্ডের নিচের অপরাধ যেগুলো আছে এগুলোর বিচার চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, অতিরিক্ত চিফ জুডিশিয়ালে করবে। আমি যখন পড়াইছিলাম তখন আপনাদেরকে বলে দিয়েছিলাম কি এই ক্ষেত্রে অতিরিক্ত চিফ মেট্রোপলিটনকে কিন্তু নিয়ে আসা হয়নি। ফৌজদারি কার্যবিধিতে দেখবেন আর সব সেকশনে যেখানে আপনার ইয়া আছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আছে ওখানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটনের কথা
বলা আছে, শুধুমাত্র এই 29-এর সিটা ব্যতিক্রম। যে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, ভুলে, অনিচ্ছাকৃত ভুল হতে পারে। এইটা হ্যাঁ বলেন। স্যার এটা কি আসলে ভুল হয়েছে স্যার? আমার দৃষ্টিতে ভুল, কারণ আপনারা পুরো ফৌজদারি কার্যবিধি দেখেন না। ভুল বলতে অনিচ্ছাকৃত টাইপিং মিস্টেক হয়ে যায় না, এটা বাদ পড়ে গেছে, সেই আমল থেকে এই আমল পর্যন্ত কেউ দেখে নাই। আপনার আমি আপনাদেরকে আরেকটা বলতেছি না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনাদেরকে যদিও বা ম্যাজিস্ট্রেট পদবি দেয়, ওনাদেরকে পদায়ন করা হয় অতিরিক্ত দায়রা জজ থেকে। কোন ম্যাজিস্ট্রেটকে আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেয় না, কোন ম্যাজিস্ট্রেটকে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেয় না। যারা অতিরিক্ত দায়রা জজ থাকেন ওনারা তো অনেক সিনিয়র, অনেকগুলো ধাপ পার হয়ে অতিরিক্ত দায়রা জজ, ওখান থেকে যারা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হয় তাদেরকে এই পদগুলোতে দেওয়া হয়। তাহলে এদের ক্ষমতা, এদের মান মর্যাদা অনেক বড় ওনাদেরও। তো যা হোক, তাহলে এই তিনজনে কি করবে? তার মানে শুধুমাত্র ওনারা মৃত্যুদণ্ড দিয়ে যে এগুলোর বিচার করতে পারবে না, বাকি অপরাধ গুলোর বিচার করবে। এটা একটা দিক হলো। তারপরে বলতেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা কি করবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন, একটু মিট হয়ে শুনেন। ওনাকে ক্রাইটেরিয়া দিতে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড নয়, 10 বছর পর্যন্ত শাস্তি দিতে পারবে, এই ধরনের অপরাধ নয়। তাইলে তাদেরকে মৃত্যুদণ্ড তো তারা পারবেই না, যেখানে সিফে পারতেছে না ওখানে তারা কিভাবে পারবে? তারা প্রথমেই মৃত্যুদণ্ড বাদ, তারপরে সিফে যেগুলো পারে ওইগুলোর থেকেও তাদেরকে আরো 2টা জিনিস বাদ দিয়ে দিছে। একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডও পারবে না, আর একটা হচ্ছে যে অপরাধগুলোতে 10 বছর পর্যন্ত সর্বনিম্ন সাজা দেওয়া যায়, সেই অপরাধগুলোর বিচারও তারা করতে পারবে না, সেটা সর্বনিম্ন হোক সর্বোচ্চ হোক। তার মানে 10 বছরের নিচে যেগুলো আছে, এই যে 9 বছর 363 দিন বা 9 বছর 8 বছর 7 বছর, 9 বছর 8 বছর কোনটা আছে দণ্ডবিধিতে? না স্যার 7 বছর। 7 বছর, ভেরি গুড, 7 বছর আছে। তাহলে 7 থেকে নিচের গুলো পারে। কোনখানে 6 বছর আছে, 5 বছর আছে একটা সেকশনে পাইছিলাম, আর 4 বছর আছে একটা সেকশনে, বাকি সবগুলাতে 7 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, 3 মাস, 1 মাস এই জাতীয়। তবে 7 বছরটা একটু বেশি। তাহলে এই ধরনের আপনার বিচারগুলো কে করবে? স্টাফ ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে করবে। তারপর এখন এরা তো ফৌজদারিতে মনে রাখবেন, ফৌজদারিতে আদালতের গঠন একটা, বিচার করার ক্ষমতা একটা, শাস্তি দেওয়ার ক্ষমতা একটা, কিন্তু তাদের বিচারের মধ্যে কিছু থাকলো শাস্তি আবার লেভেল করে। তারা শাস্তি দিতে পারে কত? তারা কি সমান শাস্তি দিতে পারে? কথা বলে না। 29-এর গতে যদি তারা এগুলোর বিচার করে, আপনার চিফ জুডিশিয়ালে করলো একটা, আর চিফ মেট্রোপলিটনে করলো এর আর একটু কম। কম করার পরে তারা শাস্তি কতটুকু দিবে এটা কোথায় বলা আছে? 7 বছর। এটা 7 বছর, এটা বলছে 33-এর কতে। কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা, 29-এর ক ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের আদালত মৃত্যুদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো কারাদণ্ড, যে কোনো প্রকার দণ্ড দিতে পারে। তাহলে 7 বছর পর্যন্ত পারবে। এখানে আইনের ক্ষেত্রে বিশেষ করে ফৌজদারিতে একটা জিনিস খেয়াল করছেন, আলোচনা করে প্রথমে কোনটা পারে না সেটা, ওখান থেকে আমাদের বুঝে নিতে হয় কোনটা পারে। সরাসরি বলে না যে এটা পারে, এবং বলে না যে যেহেতু এতটুকু পারে এরপরে এটা পারবে না। কিন্তু সবগুলো জায়গায় এই সেকশন গুলোতে খেয়াল করছেন, প্রথমে নেগেটিভটা বলে, তারপরে বলে পজিটিভ। আমরা এখন যদি আপনাদেরকে বলি আপনারা ভাত কি দিয়ে খাইছে বা ভাত খাইছেন কিনে,
আপনারা খেলে হ্যাঁ বলবেন, না খেলে না বলবেন, কিন্তু ফৌজদারিতে বলার সময় শুরুতেই বলেন নাটটা কিন্তু তেমন বলেন, এবং ওইগুলো যেগুলোতে নাটটা বলা আছে এগুলো পড়ার সময় আপনাকে প্রথমে হাঁটা বুঝে নিতে হবে, তারপর আপনি নাটা বলবেন, লেখার সময় নাটা বলবেন, পরে হাঁটা বলবেন। জিনিসটা বুঝে পাইছেন? জি স্যার। এরপরে তাইলে আমরা মূল আলোচনায় যাই। আর 29 সেকশন যেটা, এটা আসলে তেমন লাগে না। উনি যে 29টা জানতে চাইছেন ওখানে তেমন লাগে না। 28 বুঝলে আপনি 29 এমনিতেই বুঝবেন। 28-এ বলতেছে আপনার হাইকোর্ট ইয়েতে দণ্ডবিধিতে যে অপরাধগুলোর কথা বলছে এগুলো হাইকোর্টও বিচার করে, দায়রা আদালতও বিচার করে, অথবা আপনার ওই সেকেন্ড শিডিউলের 8 কলামে যে বিচার করতে পারবেন বলছেন যে সমস্ত ম্যাজিস্ট্রেট তারা বিচার করেন। আর 29-এ বলছে আপনার এই কার্যবিধির অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অন্য কোন আইনে বর্ণিত অপরাধের বিচার উক্ত আইনে কোন আদালতের উল্লেখ থাকলে সে আদালত হবে। এই যে মনে করেন আপনার মাদক দ্রব্য আইন, সন্ত্রাস দমন আইন, এরপরে সাংবাদিকদেরকে দমন করার জন্য আইসিটি আইন একটা করছিল না, আইসিটি আইন, এগুলা ওই আইন অনুযায়ী হবে, এগুলো আর দণ্ডবিধি অনুযায়ী হবে না। তারপরে বলতেছে তবে যেক্ষেত্রে ইউরোপ আদালতের উল্লেখ না থাকে, যদি কোন আদালতে করবে ওই আইন ওইটার কথা বলা না থাকে, সেই ক্ষেত্রে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট বা উপর উল্লেখিত বিধান মোতাবেক এই কার্যবিধি দ্বারা গঠিত যে আদালত এর অপরাধের বিচার করতে পারেন মর্মে প্রত্যেক 2008 কলামে প্রদর্শিত হয়েছে সে আদালত হবে। তার মানে ফৌজদার ওই বিশেষ আদালত গুলো যদি গঠন না হয় তাইলে আপনার দণ্ডবিধি অনুযায়ী ওই দণ্ডবিধির এই ধরনের অপরাধ গুলো ওই সেকেন্ড শিডিউলের কলামে যে ম্যাজিস্ট্রেটে বিচার করতে পারবে বলছে সেভাবে উনি বিচার করবেন। যিনি প্রশ্ন করছেন উনি ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ক্লিয়ার, ধন্যবাদ স্যার। এরপর হচ্ছে কি আমাদের এরপরে আলোচনায় আসতেছে আমরা 158, 159 ওই দুটা সেকশন কেমন গুরুত্বপূর্ণ না, এবং এই প্রশ্নের উত্তরে না আনলেও হবে, তবে বোঝার জন্য একটু বলে দিই। 158 থেকে 159 কি, তারা যখন তদন্ত করে দেখবেন, তদন্ত যখন করে সে যে বিসিএস ক্যাডারের অধীনে ওই গদ্যটার একটা সাইন নেই। এই যে তদন্ত যেগুলো করে পুলিশে ওই গদ্যপকে ভাগ দিয়ে প্রতিটা তদন্তের জন্য আর কি করে একটা সাইনও নেই, সে সাইন দেওয়ার সময় চিন্তা করে না যে আমি ফেঁসে যাবো কিনা, যেমন তারা মানুষ মারার ক্ষেত্রে চিন্তা করে নাই। নাজির ভাই আপনি মিউট হন। এরপর হচ্ছে 158 বলতেছে ধারা 157 এর রিপোর্ট কিভাবে পেশ করতে হয়। এই যে তারা তদন্ত করে রিপোর্টটা কিভাবে পেশ করবে, তাহলে সেটা কিভাবে পেশ করে আপনার ওই সে যে উচ্চপদস্থ অফিসারের অধীনস্থ সে কি করে, সে যে ডিকটেশন দেয় সেভাবে তদন্ত করে, তদন্ত শেষে তার একটা তদন্ত রিপোর্টটা তাকে দেয়, তার সাইন সহ কোর্টে জমা দেয়। তাইলে কোর্টে যে বলতেছি যে মোকদ্দম মামলাগুলো তদন্ত করার জন্য দেয়, সে সরাসরি কি করে না আপনার ওই যে এসআই দিয়ে তদন্ত করাবে তাকে ড্রেস করে দেয় না, সে দেয় যে মনে করেন সিবিআই কে দিছে, তারপরে কি জানি বলে যে ওই এই জাতীয় সংস্থা আর কি কি আছে আপনার সিআইডি কে দিছে, ওখানের পুলিশ হ্যাঁ ওনার বরাবর পাঠায়, র্যাব কে দেয়, র্যাবের প্রধান যিনি ওনার বরাবর পাঠায়, উনি কি করেন ওনার অধস্তন এই যে এসআই টেসআই দিয়ে এগুলা তদন্ত করায়। তাহলে যে উনি যে এসআই কে অ্যাসাইনমেন্ট দিলেন এ তদন্ত রিপোর্ট রেডি করার পরে ওই যে কর্মকর্তা তাকে নির্দেশ দিছে তার একটা সাইন নিয়ে তাকে অবগত করে দেয়া হয়। এই হচ্ছে আপনার 158, কঠিন কোনো কিছু না। তারপর 159 বলতেছে তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা। এই রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ঘটনা সম্পর্কে তদন্ত নির্দেশ দিতে পারেন, অথবা তিনি যদি উপযুক্ত বলে বিবেচনা করেন তাহলে ঘটনা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান বা এই কার্যবিধিতে বর্ণিত পদ্ধতিতে অন্য কোনোভাবে তার নিষ্পত্তি করতে তৎক্ষণাৎ নিজে ব্যবস্থা গ্রহণ করবেন, অথবা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটের উপর ব্যবস্থা গ্রহণের দায়িত্ব অর্পণ করবেন।
তাহলে এই তদন্তের রিপোর্ট পাওয়ার পরে সে কি করবে? সে হয় নিজে অনুসন্ধান করবে, না হয় তদন্তের রিপোর্ট গ্রহণ করবে, না হয় সে তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে দিবে। এরপরে 160, 161 এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন ফৌজদারিতে কোনো মামলা তদন্ত করে তখন ওই অপরাধের সাক্ষী কে কে হবে তাদেরকে উপস্থিত করার দায়িত্ব কার? পুলিশের। সাক্ষীদের, এই যে সাক্ষীদের হাজির করবে এটার দায়িত্ব কার? পুলিশ অফিসারের। সে তাদেরকে হাজির করবে, হাজির করার পরে তাদের থেকে কি করবে? পরীক্ষা নিবে। পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষা 161, এক্সামিনেশন অফ উইটনেস বাই পুলিশ। তাহলে পুলিশ যে উইটনেসের পরীক্ষা নেয়, এদের কি খাতা কলম দিয়ে প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়? আমরা যেভাবে পরীক্ষা দিব ওইভাবে? কেউ কথা বলে না। ওইভাবে পরীক্ষা নিবে? আপনি যেভাবে ইনশাল্লাহ পরীক্ষা দিবেন, এই যে নভেম্বর ডিসেম্বর আপনারা যেভাবে এলএলবির ফাইনাল পরীক্ষা দিবেন, এই পরীক্ষা কি ওইভাবে নিবে সাক্ষীদের? না স্যার, ওইভাবে নেবে না। পুলিশ সাক্ষী জবানবন্দি একটা সাদা কাগজে লিপিবদ্ধ করবে। অনেকটা কাছাকাছি। আপনারা যেভাবে পরীক্ষা দিবেন এই সাক্ষীদের পরীক্ষা অনেকটা কাছাকাছি। তারা কি করে? তাদের একটা নির্দিষ্ট ফরম থাকে, এই ফরমে সাক্ষীদের সেন্টেন্স নিবে, সাক্ষীদের মোবাইল নাম্বার নিবে, তারপর তার কিছু জানার থাকলে সাক্ষীদের প্রশ্ন করবে, জানার না থাকলে কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে? তাইলে 161 হচ্ছে সাক্ষীদের পরীক্ষা করা। 160 কি বলছিলাম? সাক্ষীদের উপস্থিত করার দায়িত্ব পুলিশের। 161 উপস্থিত সাক্ষীদের সে কি করবে? পরীক্ষা করবে, তাদের জবানবন্দি নিবে। আসলে এখানে এক্সামিনেশন বলতে বোঝাচ্ছে জবানবন্দি নেওয়া। এখন পুলিশ এনে বলে এটাকে শুধু এক্সামিনেশন বলে, আর যদি আদালতে অ্যাডভোকেট নিত সেটাকে কি বলতো? ইংলিশে এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি গ্রহণ করা। তাইলে জবানবন্দি আর সাক্ষীর পরীক্ষার মধ্যে ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? জবানবন্দি নেওয়া আর সাক্ষীকে পরীক্ষা করা, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? জবানবন্দির উপস্থিতি, হ্যাঁ, জবানবন্দি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অ্যাডভোকেটে। ক্লিয়ার? জবানবন্দি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে পক্ষ সাক্ষী হাজির করে সেই পক্ষ, আর সাক্ষীকে পরীক্ষা করে পুলিশে তদন্ত পর্যায়ে, আর ওইটা হচ্ছে আপনার বিচার পর্যায়ে। জবানবন্দি নেওয়া হয় বিচার পর্যায়ে, আর এটা নেওয়া হয় কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। এরপরে আপনার কি করা হয়? 160-এ সাক্ষীকে উপস্থিত করে, 161-তে তাকে পরীক্ষা করবে তদন্তের সময়। 162-তে বলতেছে ভাই এইভাবে পরীক্ষা করার পরে সে যেই উত্তরগুলো দেয় ওখানে সাক্ষীর স্বাক্ষর থাকবে না। ওখানে কি করবে? সাক্ষীর স্বাক্ষর নিতে হবে না, সাক্ষী স্বাক্ষর দিবে না, আমি স্বাক্ষর দিব না। ওখানে কে স্বাক্ষর দিবে? পুলিশে। এটা বলছে 162-তে। ওখানে কে স্বাক্ষর দিবে? পুলিশে। এরপর 163-তে বলতেছে আপনার এগুলো করতে গিয়ে কোনো প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো দেয়া যাবে না। স্যার আগের ধারাটা একটু ক্লিয়ার করে বলবেন। 162 মানে সাক্ষীর জবানবন্দিতে সাক্ষী স্বাক্ষর করবে না? জবানবন্দি না, সাক্ষীর পরীক্ষা বলবেন। এটা বলতেছিলাম তো, জবানবন্দি হলো জি। হয়ে যাবে ওই কোর্টে যেটা করে সেটা। সাক্ষ্য আইনের আপনার 137 ধারায় জবানবন্দির সংজ্ঞা যেটা দিছে সেটা, কিন্তু এটা সাক্ষী না, সাক্ষ্য না। এটা আসলে পরবর্তীতে তারা এটা নিয়ে সাক্ষ্য দিবে কিনা এইটাই বিশেষত দেখা হয়। সেখানে ডিফারেন্সটা হয়ে যায়
এগুলোতে পুলিশকে যেভাবে ক্ষমতা দেওয়া হয় বা ঘটনার বিচারের সময়কাল যেভাবে যায় সেভাবে কি সেই সাক্ষী মনে রাখতে পারে? একটা না, বলতে ঘটনা, পারেন না সঠিকভাবে। হ্যাঁ একটা ঘটনা, সে কারণে আমাদের ফৌজদারি মামলাগুলো প্রমাণ করা দুরূহ হয়ে যায়। আপনার কয়টা মামলায় সাজা হয় খেয়াল করে দেখছেন? 95% খালাস হয়। 95% এর চাইতে বেশি। আওয়ামী লীগ আমলেও আপনার তাদের নেতাকে তারা কি করতে পারছে, টাকা পয়সা কামাইতে পারছে। আমি এমনও দেখছি নিজের আপন ভাই হত্যার বিচার তারা করে যেতে পারেনি। নিজের আপন ভাই, এখানে আমাদের চিটঙ্গে বাড়ি কেউ আছেন? এই যে মহানগরের সভাপতি ছিল না দস্তগীর, দস্তগীর চৌধুরী ছিল মহানগরের সভাপতি ছাত্রলীগের, ওই গোসালডাঙ্গা বাড়ি। তার বাইকে তাদের ক্ষমতায় আমলে একটু রেশারেশিতে এরকম সালিশ বিচারে মেরে ফেলছে। এই মামলা আমাদের স্যার 162 স্যার একটু ক্লিয়ার করেন। জি স্যার 162 স্যার একটু ক্লিয়ার করেন স্যার। 162তে সিম্পল মনে রাখবেন, আপনি জবানবন্দি যখন দিবেন, সাপোজ মনে করেন পুলিশে আপনার জবানবন্দি নিচ্ছে, এই জবানবন্দি যখন নিবে তখন আপনি ওখানে সাইন করবেন না। ওই পরীক্ষা যখন করবে আপনাকে, আপনি ওখানে সাইন করবেন না, ওখানে সাইন দিবে কে? পুলিশে। যে 160 হচ্ছে পুলিশের তলব, হ্যাঁ সাক্ষীর তলব, আর 61 হচ্ছে স্যার জবানবন্দি যেটা। হ্যাঁ 61 হচ্ছে 160 পরীক্ষা হচ্ছে করা। পরীক্ষা করুন আর কি, মানে সাক্ষীদের পরীক্ষা করুন পুলিশের মাধ্যমে। আর 62 হচ্ছে পুলিশের কোনো সাইন দিব না নাকি? সাক্ষ্য হ্যাঁ পুলিশের কোনো সাইন দিবেন না, আপনি সাইন দিবেন না, যে যার আমি যাকে সেটাই। করা হয়েছে সে সাইন দিবে না। সাইন দিবে কে? পুলিশের সাইন দিবে কি স্যার? যে পুলিশ দিবে সাইন স্যার। সাইন দিবে পুলিশে। এরপরে বলছে কি, এরপরে 163তে বলতেছে কোন প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো দেয়া যাবে না। পুলিশ অফিসার এগুলো দেয় বলে ইনি বলে দিছে কি এগুলো করা যাবে না। তাহলে বেসিক কথা আমরা 154টা পাইলাম, এজাহার, এফআইআর এগুলো 155টা পাইছি জিডি, 156টা পাইছি 154 তদন্ত বা এফআইআর হলে সেটার তদন্ত। আইনে তো বলছে আমলযোগ্য অপরাধের তদন্ত। তারপর 157 হচ্ছে সন্দেহ, 158 হচ্ছে রিপোর্ট, রিপোর্টটা সে কিভাবে দেয়। আর 159 মনে রাখারও দরকার নেই, এগুলো কখনো পরীক্ষা আসবে না। 160 হচ্ছে ওই সাক্ষীকে উপস্থিত করা পুলিশের দায়িত্ব। কোন একটা ঘটনা ঘটলে কে কে সাক্ষী দিবে, তাদেরকে নাম উপস্থিত করে, এগুলো পুলিশের দায়িত্ব। 161তে বলতেছে আপনার পুলিশ এই সাক্ষীদেরকে উপস্থিত যাদেরকে করবে সাক্ষী তাদেরকে পরীক্ষা করবে। এরপর 163তে হচ্ছে 162তে হচ্ছে আপনার পরীক্ষা করে, যে প্রশ্ন করে, যে লেখাজোকা গুলো করে, যে উত্তর দেয় সেটাতে সাক্ষী সাইন দিবে না, সেটাতে সাইন দিবে পুলিশ অফিসারে যে নিচে সে। এরপর 163তে বলতেছে এগুলো করার সময় বা এর পরবর্তী কার্যক্রম প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো দেওয়া যাবে না। এরপরে সেম কথা আরো একটা আইনে বলছে, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো দেওয়া যায় না, দিলে সাক্ষ্য প্রাসঙ্গিক হবে না। এটা কোন আইনে বলছে? স্যার সাক্ষ্য আইনে 24 ধারায়। ভেরি গুড, সাক্ষ্য আইনের 24 ধারায়। আপনারা একজন হলেও পারছেন মোটামুটি সাক্ষ্য আইনটা পড়ানোটা, তাইলে সার্থক হয়েছে। এই প্রশ্ন আপনাদের নেক্সট এলএলবিতে, এলএলবির ফাইনাল পরীক্ষা যেটা আছে ভাই আজকে বলে দিলাম, আপনাদের ওই প্রশ্ন ওখানে আসবে। কি আসে ওইটা? আপনার প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির মাধ্যমে যদি সাক্ষ্য গ্রহণ করা হয় তার পরিণতি কি হবে, তার ফলাফল কি হবে, সেটা প্রাসঙ্গিক হবে কিনা, এই জাতীয় একটা প্রশ্ন আসে।
আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না স্যার, থাকলে 161 ছাত্রকে পরীক্ষা করবে আর 160 কি বলেন স্যার? সরি, আরেকবার যদি। 160 হচ্ছে, মনে করেন একটা ওখানে সংগঠিত হয়েছে, সাপোজ আপনার ওখানে একটা চুরি সংগঠিত হয়েছে, চুরি তো আমলযোগ্য অপরাধ, ঠিক আছে, গহনাগাটি নিয়ে গেছে। এখন এই ঘটনা যখন থানা জানলো, থানায় আপনি বললেন, সে কি করবে? আসি তদন্ত করবে না? জি স্যার। তো তদন্ত করতে গেলে আপনার আশপাশের মানুষজন থেকে প্রশ্ন জিজ্ঞেস করে না? জি স্যার। কে প্রশ্ন করবে? সরি, আপনার কাকে প্রশ্ন করবে? তাকে কে উপস্থিত করবে? পুলিশ। এটা বলছে 160। এই কাজ যে পুলিশে করবে, সাক্ষী উপস্থিত করা, এটা বলছে 160। এরপর উপস্থিত করলো, উপস্থিত করার পরে তাকে কি করবে? তার থেকে এই ঘটনা সম্পর্কে কথাবার্তা জিজ্ঞেস করবে না? পরীক্ষা করো। জি স্যার। ভেরি গুড, পরীক্ষা করা। এই যে পরীক্ষা করবে, এটা হচ্ছে 161। তাইলে 160 হাজির করা, 161 পরীক্ষা করা, আর 162 সাক্ষ্য দেওয়া, জি ঠিক আছে? স্যার। 163 প্রলোভন বা প্রতিশ্রুতি দেয়া যাবে না। তাহলে স্যার 58 আর 59 স্যার লিখি নাই তো স্যার, এখন লিখি 58 59। 59 লাগবে না, 58 লিখেন। জি স্যার। 58টা কি বলছিলাম? আপনার তদন্ত রিপোর্ট কিভাবে দেয়, শুধু সিম্পল মনে রাখবেন, তার যখন তদন্ত কার্যক্রম শেষ হবে, সে অসাইন দিবে, যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে তদন্তের নির্দেশ দিছে, ওনারও একটা সাইন নিবি এই তদন্ত রিপোর্টে, তারপর আদালতে পেশ করবে। তাহলে স্যার এটা গুছিয়ে কিভাবে লিখবো? লিখবো স্যার এটা তাহলে হচ্ছে 160 তদন্ত করতে গেল, তাহলে আবার মানে সামনে আবার আগিয়ে গিয়ে তদন্ত কার্যক্রমের রিপোর্টের ব্যাপারটা স্যার গুছিয়ে কিভাবে লিখবো স্যার? এগুলো আপনার গুছিয়ে কিভাবে লিখবেন, এই জাতীয় কিছু জিনিস আগে পরে করে দিয়ে আছে, এটা আপনি পরে লিখেন, কোনো সমস্যা নেই, এবং ওইটা ধরে সাধারণত প্রশ্ন আসে না, ওইটা পুলিশের ক্ষমতার মধ্যে পড়ে না। 158 যেটা, এটা আপনার পুলিশের ক্ষমতা, যে প্রশ্ন আপনাদেরকে বলছি সেই প্রশ্নের উত্তরে 158 পড়ে না, এটা তাদের তদন্তের পদ্ধতিটা মনে রাখবেন। 158টা কি? তদন্তের পদ্ধতি, এটা ক্ষমতা না। অর্থাৎ স্যার তাদের রিপোর্ট যেভাবে তারা দাখিল করে ওইটা? হ্যাঁ, রিপোর্ট কিভাবে দাখিল করবে সেটা হচ্ছে তাদের তদন্ত রিপোর্ট দাখিলের পদ্ধতিও বলতে পারে, ঠিক আছে? এটা আলাদা করছেন, এটা তাদের ওই অসীম ক্ষমতার মধ্যে পড়ে না, বা তাদের তদন্তের ক্ষমতার মধ্যে পড়ে না। সবাই বুঝছেন তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। মনে রাখবেন ফৌজদারিতে সেকশন বেশি, কিন্তু একটু যদি মাথা খাটাই পড়ে, সেকশন গুলো যদি করে, তাইলে কি তারাও অত বুঝতে পারে। আপনাদেরকে 144 দ্বারা 145 দ্বারা বলছিলাম, এর পরের ক্লাসে পড়াবো। আমি আমার এই যে ছোট বোনের মতো হবিগঞ্জের, সে 144 দ্বারা 145 দ্বারা নিয়ে একটা আর্টিকেল লিখছিল, সেটা ফেসবুকে দিছি, পরে নিয়ে অনেকটা সুবিধা হয়, এবং 144 দ্বারা 145 দ্বারা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ফৌজদারি থেকে যে জিনিসগুলো পড়াইছি এগুলো একেবারে ফান্ডামেন্টাল, এগুলো আপনাদের সব সময়ের জন্য লাগবে।
মনে রাখবেন আইনটাকে অনেকে ভাইয়ার কাছে সাজেশন চায়। এক সময় ভাইয়া সাজেশন দেওয়ার জন্য পাগল ছিলাম, বছর খানিক থেকে নিরুৎসাহিত করি কি জন্য জানেন? সাজেশন ধরে আপনি পড়লে খুব সহজে এলএলবি পাশ করে ফেলতে পারবেন, এবং এলএলবি পাশ করার আরো অন্যান্য মাধ্যমও আছে। বাজারে সবচেয়ে খারাপ বই যেটা, গাইড বই যেটা, এটা পরেও এলএলবি পাশ করা যায়। সেকেন্ড ক্লাস পাইছে যে এরকমও দেখছি, যে সবচেয়ে খারাপ বই যেটা ছিল সেটা পরে সেকেন্ড ক্লাস পাইছি, কিন্তু বার কাউন্সিল পাস করা যায়নি। এটা মাথায় রাখবেন। সে কারণে এবং প্র্যাকটিসে গেল আইন না জানার কারণে ভালো করতে পারে না। কারণ আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে কি, হয় আমরা অ্যাডভোকেট হব, না হয় বিজিএস পরীক্ষা দিব। পারলে পারলাম, না পারলে নেই, কিন্তু আমরা সর্বশেষ ট্রাই করি কি অ্যাডভোকেট শিখার জন্য। সেটা মাথায় রেখে আপনি আপনার পড়াটা চকটা সাজাবেন, যাতে আপনি কি করতে পারেন, এলএলবি পাস করলে সহজ অ্যাডভোকেটশিপ পেয়ে যেতে পারেন। এবং আপনাদের আগে শুনেন, আরো 3টা কথা বলেনি। আপনাদের 3টে উজ্জ্বল ভবিষ্যতের কথা বলি। টুডে টুমরো বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ চলে যাবে। এটা আপনারা ছোট, আপনাদের মা বাবা যারা আইন নিয়ে মোটামুটি খবরাখবর রাখতো তাদের থেকে জেনে নিয়েন। 86-87-তে এর সাথে এই কাজটা করতে চাইছিল। তখন ঢাকার বড় বড় লয়ার যারা ছিল, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইস্তিয়াক বলতে এখন প্রধান বিচারপতি যিনি, ওনার বাবা, বর্তমানে প্রধান বিচারপতি যিনি আছেন, ওনার বাবা হচ্ছেন ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমদ। এরপরে বিচারপতি কামাল উদ্দিন হোসেন ছিল লয়ার। তখনকার আমলে মওদুদ আহমদ তো সরকারি দরে ছিল ওই সময়ই। ওইরকম সিনিয়র লয়ারদের বাঁধার কারণে এটা পারে নাই। তবে 86-87-তে যেটা পারে নাই, এটা 25-26-এ না হলো মোটামুটি 29-30-ও হবে, কারণ এখানে একটা স্থানীয় বাদ থেকেও ছাপ আছে। যেমন আমাদের চিটং একটা অ্যাডভোকেটদের কমিটি আছে, যে তারা চেষ্টা করতেছে চিটাঙে হাইকোর্টের বেঞ্চ আনার জন্য। আগে যেখানে ছিল না দেওয়ার জন্য কমিটি, না আনার জন্য কমিটি, এখন আনার জন্য কমিটি। তাইলে এটা বেশি দিন রাখা যাবে না। 2 নাম্বার হচ্ছে গভর্নমেন্টও চাচ্ছে মফস্বল এলাকায় উপজেলা পর্যায়ে কোর্টগুলোকে বিস্তৃত করতে, যাতে শহরমুখী মানুষের চাপটা কমে। ওইটা হয়ে গেলে আপনারা যারা আলহামদুলিল্লাহ নবীন আইনজীবী হবেন তাদের একটু সুবিধা হবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? এটা একটা দিক। আর 2 নাম্বার দিক হচ্ছে, যতদিন আপনার এই অ্যাটর্নি জেনারেল থাকবেন, যতদিন এই বিচারপতি থাকবেন, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান থাকবেন, ওই আইনজীবী একজন আছে না রুহুল কুদ্দুস কাজল স্যার, উনি বার কাউন্সিলে থাকবেন। এতদিন বোঝা গেছে 6 মাস পর পর বার কাউন্সিলের এক্সাম নিয়ে নিবে। খুব ভালো উদ্যোগ স্যার। এখন ভালো উদ্যোগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আপনারা যারা সচেতন আছেন, এখানে আমরা যে 14, 15, 16 জন আছি, আমি মনে করি এলএলবি স্টুডেন্টদের মধ্যে আপনারা সচেতন বলে আসছেন। কিছু মনে করবেন না, 500 টাকা 1000 টাকা মাসে ব্যয় করা আইন শিক্ষা এইটা বড় কোনো কিছু না। আমরা যারা শিক্ষানবিশ আইনজীবীদের দুরবস্থার কথা বলি বা এলএলবি শিক্ষার্থীদের দুরবস্থার কথা বলি, আমাদের টাকার দুরবস্থাটাই তো আমাদের চরিত্রের অভ্যাসের দুরবস্থাটা অনেক বেশি। কোন শিক্ষানবিশ আইনজীবী যদি বলে আমার টাকা পয়সা নেই, কোন একজন টিচারকে যদি বলে, লয়ারকে যদি বলে আমাকে একটু বার কাউন্সিলের জন্য পড়ান, ইভেন কি কোন একজন এলএলবি স্টুডেন্ট যদি বলে যে আমি তো ক্লাস করতে পারি না, আমাকে একটু এটা পড়ান, বাংলাদেশে যারা পড়ায় তারা যার সামর্থ্য নেই তাকে ফ্রিতে পড়াবে। এখনো ওই রকম নির্দয় তেমন আসেনি। কিন্তু দেখা গেল কি, যাদের সামর্থ্যে আছে
তারও 2 টাকা ব্যয় করে পড়তে চায় না, এবং বেশিরভাগ স্টুডেন্ট ল পড়তে যায় 50% ল পড়তে যেত পলিটিক্স করার জন্য, না বললেও নয় সে কারণে বলা। বাকি 50% এর মধ্যে 20% যায় পুলিশের এসআইটাইসে, এইগুলো পুলিশে যারা চাকরি করে এরা, আর 20% হলো ব্যাংকাররা। এইগুলো আরেক ফাজিল, ব্যাংকার গুলোর তো টাকা পয়সা থাকে, এখানে কেউ থাকলে আবার অন্যভাবে নিয়েন না, আসলে সবাই না কিন্তু বেশিরভাগই। তাদের চরিত্র ভাইয়া পড়ার সময় থেকে দেখছি, এরা নিজেরাও করে না, আরেকজনকেও পড়তে দেয় না। এই সমাজে এই ধরনের কিছু মানুষ আছে, নিজেরাও ভালো মতো পড়বে না, আরেকজনকেও পড়তে দিবে না। আর বাকি 10 জন আছে আপনাদের মতো, তার মধ্যে চেষ্টা করে 10 জনে সফল হয় 9 জনই। এই কথা বলার কাহিনী হচ্ছে, আপনারা এখন থেকে যদি আলহামদুলিল্লাহ গোছাই পড়েন, LLB সার্টিফিকেট পাওয়ার পরে আপনি যখন বার কাউন্সিল পরীক্ষা দিবেন, রেজিস্ট্রেশন করার পরে যখনই আপনি বার কাউন্সিল পরীক্ষা পাচ্ছেন, সেটা 6 মাস পর হোক, সেটা 1 বছর পর হোক, সেটাতে ইনশাল্লাহ পাস করার টার্গেট নিয়ে পড়াশোনা করেন, কঠিন কোনো কিছু না, এবং একটু টেকনিক অ্যাপ্লাই করেন। বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট লাগে এগুলো আপনি পাই টু পাই পড়েন, পরীক্ষার জন্য যতটুকু দরকার তার চাইতে আর একটু বেশি পড়েন। এরপর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, হ্যাঁ এগুলো আমাদের জানাশোনার দরকার, প্র্যাকটিসের জন্য লাগে। এই যে ভূমি আইন না জানলে আপনি প্র্যাকটিস করবেন, রেজিস্ট্রেশন আইন না জানলে আপনি কি ওই সম্পত্তি দলিল এগুলো রেজিস্ট্রেশন করবেন, কিছু কিছু ব্যাপার থাকে, তবে একটু কম করে পড়লেও এগুলো চলে। সেইভাবে সাজায় প্রতিদিন আপনারা নতুন 5টা সেকশন পড়েন, পুরাতন 20টা সেকশন পড়েন। এই যে আপনাদেরকে শাক কয়েন পড়াইছি, যারা পান নাই কোনো সমস্যা নেই, শাক কয়েনের বই নিয়ে আপনি পুরাতন 5টা সেকশন পড়েন, নতুন 5টা ওই যেগুলো আগে পড়ছেন ওখান থেকে 20টা পড়েন, আর নতুন করে 5টা অ্যাড করেন। এরপর আপনাদেরকে যেভাবে সংক্ষেপে বলে দিলাম 154তে কিভাবে মনে রাখবেন, 55 কি ধরে মনে রাখবেন, ওইভাবে ওই সেকশন গুলো মনে রেখে রিভাইজ করেন, ইনশাল্লাহ হবে, কোনো পরীক্ষায় আপনাদেরকে ঠেকাতে পারবে না। দেখুন কারো কোনো কথা আছে? আর স্যার আমি একটা কথা বলতাম স্যার, প্যারামাউন্ট বইটা কি আমাদের জন্য মানে কতটা গুরুত্বপূর্ণ, মানে এটা থেকে কি কোনটা? আমরা মানে প্যারামাউন্ট গাইডটা যে এখন প্যারামাউন্ট গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে, কিছু মনে করেন না, আবার কেউ অন্যভাবে নিয়েন না। এই যে মনে করেন আমরা রেলবিতে ভর্তি হয়েছি না, কোনোদিন কলেজও যায়নি, কি করি নাই, বই উল্টে দেখি নাই, আপনার মতো ক্লাস করছে এরকম না, বই উল্টে নি। তার জন্য হচ্ছে 1 নম্বরে পাস করার হাতিয়ার হচ্ছে প্যারামাউন্ট। অনেকে এরকম থাকে না, ভাইয়ের এক স্টুডেন্ট ছিল আপনার জামালপুর বাড়ি, পুলিশের ওয়াইফ, তার সিজার হয়েছে পরীক্ষার 3 দিন আগে, বা সিজার হয়ে 3 দিন আগে সে বাসায় আসছে। সে আমারও ফোন দিছে, ভাই এখন আমার তো এই অবস্থা, আমি কি করতে পারি বলে। তা হয়তো আপনার জন্য তো সবার চাইতে ভালো রেজাল্ট আপনার হবে। বলো যে এটা কি কথা বললেন, আমি কোনোদিন কোনো কিছু করিও নাই, ইয়েও করি নাই, আপনি মনে হয় আমার সাথে মস্কারি করতেছেন নাকি আর কি করতেছেন বলে। না না, আপনার যেহেতু বেবি হয়েছে, এদের বেবির দোয়াইও আপনি পাস করতে পারেন। তারও তো একটা দোয়া আছে, সে দুনিয়া দেখছে একটা মানুষ, তারও একটা দোয়া আছে। তো বলে যে আমি কি করব, ওনাকে বললাম যে আপনি প্যারামাউন্ট করেন। ওনাকে ভাইয়ে বলে দিছি আপনি প্যারামাউন্ট করেন, কারণ প্যারামাউন্টের ভাষাগুলো সোজা করে লিখছে। আপনি যদি 60 থেকে 5 দিন পড়েন, মোটামুটি 40 থেকে 45 পাওয়া, 46 পাওয়া কোনো ব্যাপার না। আবার ভাইয়া আপনাদেরকে বলে রাখি, যে বললাম না সাজেশন ভাইয়া মোটামুটি একটু রিচার্জ করে এটা দেয়া যায় যে বুধবারে ঢাকা বঙ্গবন্ধু ল কলেজ আছে না, বঙ্গবন্ধু ল কলেজের এক টিচারের কাছে পড়তাম, উনি মোটামুটি বুধবারে ভাইয়াকে কিছু দিয়ে দেয়। পরীক্ষাটা আপনাদের শুক্রবারে হয়, ওই বুধবারে যারা তাদের মতো ছিল এদের জন্য উনি বলতেন মামুন এগুলো দিচ্ছি, যারা নকল খুঁজে পাই না পরীক্ষার হলে দুষ্টামি করত, তারা যাতে নকল নিয়ে যেতে পারে সেই জন্য। কারণ আসলে বুধবারে দিলে তো এগুলো বুধবারে পাইলে আপনি বুধবার বৃহস্পতিবার 2 দিন পরে পাস করতে পারবেন, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। তো এটা যারা নিছক পাস করার জন্য
স্যার কি 2 বছরের এলএলবি করছিলেন স্যার? হ্যাঁ 2 বছরের এলবি করছি জি। পুরো আমি তো বুড়ো বয়সে আসছি ভাই, আমাদের কি ইয়ে আছে নাকি? 17 সালের দিকে আপনারা শুনে পাচ্ছেন কিনা কি জানি, 17 সালের দিকে অনেকে যে স্যার বলে মানে 2 বছরের কোর্স করে অ্যাডভোকেট হওয়া যায় না স্যার, তাদের জন্য কি বলবেন স্যার আপনি? এটা কোনো কিছুই না, হাজার হাজার দেখছি। এই যে ভাইয়া দেখে ফেসবুকে পোস্ট দিছি বলতেছে আপনাদের প্রতিদ্বন্দ্ব পারে, উনি আর আমি 1-to-1 গ্রুপ স্টাডি করতাম। এমনও দিন গেছে আমরা বন্ধের দিনে, কোর্ট যেদিন বন্ধ থাকতো শুক্রবার শনিবারে 16 ঘন্টা পড়ছি, যে এরকম দিনও গেছে ভাইয়া। 2টা বেসে এলএলবি স্টুডেন্ট পড়াইতাম ভাইয়া, তখন অ্যাডভোকেট হয়নি। 2 বেসে 1.5-2 ঘন্টা জি, করে স্যার, মোটামুটি। আমি তো স্যার আপনার স্টুডেন্ট ছিলাম। না ঠিক আছে, আমি বুঝতেছি আপনাকে পরতীয় যখন ইয়ে করছে। ও শুক্রবার, প্রতি শুক্রবার 10টায় আমার শালা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির টিচার। এখানে কুমিল্লার কেউ থাকলে চিনবেন, ব্রিটেনিয়া ইউনিভার্সিটির টিচার ছিল সে প্রথমে আইনির, সিটি ইউনিভার্সিটি থেকে ওই ইয়ে করছিল। তো প্রতি শুক্রবার শনিবার আমরা 10 থেকে 15 জন ওনার কাছে পড়তাম ভাইয়া। 3টে টিচারের কাছে পড়ছি একসাথে। ঢাকা বঙ্গবন্ধু ল কলেজের টিচার আপনার সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছে। এখানে বঙ্গবন্ধু ল কলেজের কেউ থাকলে চিনবেন ওনাকে, অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ, দোয়া করি। ভাইয়া ওনার কাছে প্রায় 3 বছর পড়ছি, এলএলবি ফাইনাল থেকে ওনার কাছে পড়তাম। তারপরে আহসান হাবিব স্যারের কাছে অ্যাডভোকেট, উনি নিজের বাড়ি মনে হয় বগুড়া, ওই পার্সুয়াল ল একাডেমি। মাঝে মধ্যে ফেসবুকে লাইভে টাইভে আসেন, আগে বেশি আসতেন এখন কম। ওনার কাছে পড়ছি 1 বছর। আর এই যে আমার শালা বলতেছি আবু নোমান শিবলি, ওনার কাছে পড়ছি ভাইয়া প্রায় বছর 1.5। 3টে টিচারের কাছে এই বার কাউন্সিলে শুধু পাস করার জন্য পড়তাম। এবং গতকালকে এই কথা বলছি বার কাউন্সিলের স্টুডেন্টদেরকে, 2-1 জনকে বকাও দিছি, যে তারা বলতেছে ভাইয়া আপনি যদি আমাদেরকে ফোন না দিতেন আমরা বার কাউন্সিলের জন্য পড়াই শুরু করে দিতাম না। ডেট দেওয়ার পরে বলতেছে যে পড়াই শুরু করে দিতাম না। তাদেরকে বলছে তোমাদেরকে তো ঘর থেকে ডেকে এনে পড়াতে হয়। এখন ওই রকম হলে বার কাউন্সিল পাস করা কঠিন, কারণ এলএলবির স্টুডেন্ট বলে আপনাদের নিজেদের তাড়না থাকতে হবে। এই যে ভাইয়া একটা জিনিস পড়ার সময় বলতাম, আপনার ভাবিকে দায়িত্ব দিয়ে দিছি, বাজার সাজার মেয়েদের দেখাশোনা সবকিছু তোমার দায়িত্ব। ইভেন কি আল্লাহর এমন একটা ভাগ্য ছিল ভাইয়া, তো জব করতাম, যখন এলএলবি রেজাল্ট হয় মাস 3 পরে জবটা চলে যায়, তখন ভাইয়া মাস 2 পরে রেগুলার কোর্টে যেতাম। অবশ্য আমার তকদির অন্য ধরনের ভালো ছিল, ভালো বলতে আপনারা যেখানে আম্মু অসুস্থ ছিলেন মনে হয়, পরে মারাও গেছিলেন মনে হয় না স্যার? না আমার আম্মু না, উনি এক ভদ্র মহিলা শাশুড়ি মনে করে বাসায় নিয়ে আসছিলাম, কিন্তু সে আমার ওই আবার ওনার বাপের বাড়ি যেখানে ওখানে দিয়ে আসছে, আমাদের চিটঙ্গা হালিশহরে ছিলেন ওনার ইয়ে। ওই এগুলো আবার এই দেওয়ানি আমরা প্র্যাকটিসে যেগুলো লাগে এগুলো এর সহায় সম্পত্তির জন্য বাইটাই ওনাকে ঘর থেকে বের করে দিছিল। আর একটু মনে হয় ইয়াবা টিয়াবা খাইতো, এই মহিলাও পূজারা ছিল। যা হোক ওই দিকে না যায়, তো পড়াশোনার দিকে আসে, ওই কারণে আবার আমার 3 মাস একটু ঝামেলা হয়েছিল পড়াশোনায়। তো সবকিছু মিলে আপনারা যে অ্যাডভোকেট হওয়ার কথা বলতেছেন, এটা আমি একেবারে ডিটারমাইন্ড ছিলাম, আমাকে একবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এবং এর বাইরে যাদের বয়স হয় তাদেরকে ভাইবাতে বেশি ঝামেলা করে। এই যে আপনারা বলতেছেন না, এটা বেশি ঝামেলা করে যে ভাইবাতে। আপনার তো যোগ্যতা থাকলে আপনি এমসিকিউতে আপনার বয়স কত এটা দেখতেছেন না, পাস, রিটেনও পাস, কিন্তু ভাইবাতে গেলে আপনাকে ইয়ে করে, একটু ইনসাল্ট করে, তারপরে এমন ভাবে কথাবার্তা বলে যাতে আপনি প্রশ্ন না পারেন, আর প্রশ্ন জিজ্ঞাসা করে কঠিন। ভাইয়াকে জিজ্ঞেস করছিল সম্পত্তি হস্তান্তর আইন থেকে, কিন্তু আল্লাহ সহায় ছিল বলে পারছি। হঠাৎ করে জিজ্ঞেস করলে গোসাই বলতে পারতাম না। ওই বোর্ডের অন্যান্য স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসি জিজ্ঞেস করছে না, আমরা জিজ্ঞেস করতেছি না বিভিন্ন বোর্ডে কাকে কি প্রশ্ন জিজ্ঞেস করছে, ওইরকম প্রশ্ন আমাকেও জিজ্ঞেস করছে। এখানে এরা জিজ্ঞেস করাতে এদের আমার তো আগে রেডি করা ওই প্রশ্ন ছিল,
সম্পত্তি কয়ভাবে হস্তান্তর করা যায় এটা কোন আইনে আছে বলতে পারবেন কেউ? সম্পত্তি হস্তান্তর কয়ভাবে করা যায়? সম্পত্তি হস্তান্তর আইন 1882 স্যার। হ্যাঁ, 1882 ওইটা কয়ভাবে যায় হস্তান্তর করা? ছয়ভাবে। বিক্রয়, দেহেন, তারপর হচ্ছে আপনার ইজারা, দান, বিনিময়, নালিশযোগ্য দাবি। এগুলো আছে না আপনাদের প্রথম পত্রে? আমাকে জিজ্ঞেস করছিল ওখান থেকেই। তারপরে এগুলো সেকশন কত কি কুজারা পাবলিক দেখছে? এগুলো পরে আমরা বাইরে দিতে গেছি, এগুলো জিজ্ঞেস করছে আমাকে। আর যারা আপনার 35-এর নিচে বা 40-এর নিচে যারা তারা না পারলো তারা পাস, বাইবাতে কাউকে ফেল করাই না। ওই যারা আমাদের মতো স্যারও স্যার প্রশ্ন করে দেখা যায়। হ্যাঁ, অন্য সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, এটা কোনো সমস্যা নেই। আপনারা যারা এখানে রেগুলার আছেন তাদের এক বিন্দু সমস্যা হবে না। ভাইভাতে অ্যাটেন্ড করলে আপনাদেরকে পাস দিবে এবং ড্রেস কোডটা মেনটেন করবেন। বিশেষ করে যারা 35-এর নিচে আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। স্যার বার কাউন্সিলের ভাইবার কথা বলতেছেন না, নাকি স্যার কলেজের ভাইবার কথা বলতেছেন? বার কাউন্সিলের ভাইবা কলেজে এগুলো করে না। কলেজে আপনি অ্যাটেন্ড করলে আপনাকে সর্বনিম্ন 35 দিবে, আর সর্বোচ্চ কি জানি বলে যে আর 1000 টাকা নিবে, 1000 টাকা নিবে বা 1500 টাকা। কলেজগুলো আমাদের সময় টাকা নেয়নি, যেটা সত্যি কথা। আমাদের সময় আমাদের আইন কলেজে টাকা নেয়নি। ওই তবে কেন জানি মনে হয় চিটাগং আইন কলেজে একটু তারা রেস্ট্রিক্টেড মেনে চলে, তেমন টাকা পয়সা বেশি ওইভাবে এই সাদা ওই সাদা ওইগুলো আমাদের চট্টগ্রাম ল কলেজের স্যার মানে সুনাম আছে স্যার, বাংলাদেশের সবগুলো ল কলেজ থেকে কম স্যার তারা টাকা নেয়। তারপরে তাদের এখানে মানে এক্সট্রা কোনো যেমন টাকা নেয় না তেমন ভাইবা তো নাম্বার দেয় না। ওই 42, 41, 40, 35 এই ধরনের ধরাই দেয়। অন্যগুলো তো ভালো মার্কস দেয়, টাকা নিলেও যদি আপনাকে 45 দেয় এটা অনেক বড় সিস্টেম। তো যে জায়গায় ছিলাম সে কারণে আপনাদেরকেও বারবার বলতেছি চোখ বন্ধ করে তথ্য হবে। আপনি এটা এমন না আপনার যতক্ষণ তথ্য বলি 2 ঘন্টা পড়বেন 3 ঘন্টা পড়বেন এরকম না। আপনার যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পড়তে হবে আপনাকে। এটা 2 ঘন্টায় পারেন, এটা 6 ঘন্টায় পারেন। সবাই পারলে আপনি কেন পারবেন না? অনার্স পড়তে তার পিছু 2টা। এবং এটা এমন একটা পেশা, এখনো সারা বাংলাদেশে অনার্স পাস করা যায় অ্যাডভোকেট, তার চাইতে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডভোকেট এখনো বেশি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই যে এলএলবি যে 2 বছরের কোর্স করে স্যার অনেকে মনে করেন থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস পায়, তো তারা মনে করেন এর পরবর্তীতে তার পরীক্ষা দেয় না, বার কাউন্সিলের জন্য তো মনে করেন কি করে ফেলে, হ্যাঁ এনরোলমেন্ট করে ফেলে, তো ইন্টিমেশন জমা দিয়ে দেয়। তো মনে করেন স্যার এমসিকিউ পাস করলো, রিটেনও পাস করলো, তখন স্যার ভাইবা থেকে কি স্যার কোনো সমস্যা হয় এটা তার জন্য? না কোনো সমস্যা হয় না, এটা কোনো সমস্যা। ওখানে আপনার ওই এলএলবি এগুলো কোনো কিছু জিজ্ঞেস করে না। আমি আপনাদেরকে বলি ভাই দেখে মূলত 2টা জিনিস। 1 নাম্বার জিনিস হচ্ছে আপনি সনদটা ফেলে কোর্টে যাবেন কিনা, 1 নম্বরে দেখে সেটা। 2 নম্বরে দেখে আপনি আগে কোর্টে গেছেন কিনা। এখন এই যে সম্পত্তি হস্তান্তর আইন থেকে আমাকে প্রশ্ন করলো, আমি যদি কোর্টের দিকে না যাইতাম, এই প্রশ্ন শোনার পরও আমাদের হাতে তো বই ছিল না, এগুলো গোছাই বলা মনে রাখা কঠিন হতো। ঠিক আছে, এটা তো আপনি দেওয়ানিতে সিভিল লয়ারের সাথে কাজ করলে একটা সম্পত্তি কিভাবে হস্তান্তর করা যাচ্ছে এটা তো আপনি চোখে দেখতে পাচ্ছেন। সেই কারণে আপনাদের কিছুক্ষণ আগে যে ক্লাস নেওয়ার সময় জিজ্ঞেস করলাম কোর্টে কেউ গেছেন কিনা, কোর্ট থেকে অনেক কিছু শেখা যায়। তারা মূলত দেখে এই 2টা জিনিস। আর 3 নম্বরে আমাদের মতো যারা বয়স্ক করে যায়, আসলে আমি পাস করে ফেলছি বলে বলার না, বয়স্ক করে কোর্টে গিয়ে যাদের আত্মীয় স্বজন থাকে না, অন্য আর্নিং কোনো সোর্স থাকে না, তাদের তেমন লাভ হয় না। এখন তো স্যার ফাইনাল ইয়ারের ক্লাসে স্যার এই প্রশ্ন করাটাই স্যার এক প্রকার কি হয়ে গেছে স্যার। এখন তো সবাই বললে যে পড়ালেখার দরকার নাই, থার্ড ক্লাস পাস করলেই হবে।
আপনারা আবার এটা পাবেন না, আপনারা একটা না 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 না, এটা দিন না। আপনি কখনো কি থার্ড ক্লাস আর পাইছে সেকেন্ড ক্লাস পাইছে তার জ্ঞান কি এক করতে পারবেন? না না স্যার, সেটা তো অবশ্যই না। থার্ড ক্লাস পেলে কি অসুবিধা বলি আচ্ছা স্যার, এবার মনে করেন কি সবাই তো বলতো যে ফার্স্ট ক্লাস দেয় না, করতে পারো না। থার্ড ক্লাস পাইলে এই যে এনইউর অ্যাডভোকেটরা প্রধান বিচারপতি হয়েছে, এখন আপনার থার্ড ক্লাস পাইলে বিচারপতি এবার যে সিবি জমা দিছে থার্ড ক্লাস যারা তাদের গুলো ওখানে ফেরত দিয়ে দিছে। ভবিষ্যতে দেখবেন থার্ড ক্লাস পেলে ওই যে সরকারি পিপি বিএনপি করলে আওয়ামী লীগ করলে জামাত করলে তাদের সময় তাদের গুলো নিয়োগ দিয়ে থার্ড ক্লাসের এগুলো বন্ধ করে দিবে। ঠিক আছে, তো আপনি থার্ড ক্লাস কেন পাবেন? স্যার ফর্ম ফিল আপ কত টাকা হইতে পারে স্যার এখন, ওই যে নভেম্বরে যেটা পরীক্ষা? 4200। এটা পাল্টায়নি তো? 4200 স্যার, নাকি অনেকে আবার 7000 বলতেছে, এটা কি স্যার? এটা বুঝতে পারলাম না কেন বলতো 7000, দুই একজনের কাছে এটা শুনছি। আসলে জি স্যার, আমরা 4200 তো ছিল স্যার, তারপর তো এটা নিয়ে আন্দোলন হইলো যে কমানোর জন্য। এগুলো কমাবে না, এগুলো কমাবে না। বার কাউন্সিলের আপনার বছরে যদি 4টে পরীক্ষা নিতে বলেন এরা তা তো খুশি, কেন বলেন তো? ইনকাম হবে স্যার। 4200 ইন্টু 4000 মারেন, কত টাকা উঠে? 40,000। মানে অনেক হিউজ পরিমাণে একটা ইনকাম আসবে। হিউজ পরিমাণে একটা ইনকাম হয়, অত টাকা খরচ হয় না। এই টাকা আবার কাদের জন্য খরচ করে জানেন? যারা এনরোলড হয়ে যায় তাদেরকে একটা বেনাবুলেন্ট ফান্ড দেয় বার কাউন্সিল থেকে, একটা টাকা তারা মৃত্যুর পরে পাবে। এটাও 40 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে দেয় না, 40 বছরের আগে এনরোলড হলে তাদেরকে দেয়। এগুলোর এই সমস্ত কল্যাণে তারা ব্যয় করে, কর্মকর্তা কর্মচারীদের বেতন অন্যান্য কাজে এই টাকাগুলো ব্যয় করে। তো যা হোক, আমরা অনেক কথা বলছি, সব শেষ কথা আপনাদের মনে একটা ধারণা থাকতে হবে যে আমি অ্যাডভোকেট হব। ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে কি হয়েছে আপনার এরকমও দেখছি আমি, কেউ অন্যভাবে নিয়েন না। আবার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ল পড়ছে, এগুলো ল পড়া না সার্টিফিকেট বিক্রি করা। একটা লাইন লিখতে পারে না যে এরকম স্টুডেন্টটা পাইছি, এমসিকিউ পাস করছে, রিটেন পড়াতে গিয়ে সে লিখতে দিলে সে এক লাইনেই লিখতে পারে না নিজের থেকেই। এখন রিটেনে আপনাকে পরীক্ষা দিতে হবে, ওখানে কোন প্রশ্ন আসবে এটা তো কমন কেউ বলতে পারবে না। এরপরে মনে করেন সবাই বলে কি আমি অনেক লেখছি, আমি এত লেখা লিখে আসছি। তাই ভাই তুমি লেখছো, তুমি কি লেখছো সেটা তুমি নিজে বলতে পারো? সকালবেলা জিজ্ঞেস করলাম রিটেনের স্টুডেন্টকে, আপনার সুনির্দিষ্ট কার্য সম্পাদন আপনারা তো এসআরএকে পড়ছেন, কখন দেয়া যায় না? সে প্রথমেই বলতেছে আর্থিক ক্ষতিপূরণ যদি অপর্যাপ্ত হয়, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে তো দিবে আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয় তাহলে কার্য সম্পাদন দিবে না। এখন সে যদি বিপরীতটা লিখে আসে তাকে কি পাস দিবে? বলেন। এই প্রশ্নের উত্তর যখন স্যার খাতা কাটার সময় একটু খেয়াল করবে, সেইটা লেখছে সম্পূর্ণ বিপরীত, কি মনে করবে? গত পরীক্ষাটা দেখেন, আর যে বিষয়বস্তু আসছে না, অনেক স্টুডেন্টে দিয়ে আসছে আপনার আর দি মোসাবিদে করা, সে কি পাস করবে? তার খাতায় যদি এটা তো প্রথমে লেখে যে জজা খাতা কাটবে, বলবে এ তো গদ্য লিখতে বলছে, আর যে বিষয়বস্তু লিখে দিছে আর দি মোসাবিদে গেছে। আর গুলো কি করছে আপনার শুধু আর যে বিষয়বস্তু লিখতে গিয়ে অর্ডার 7 রুল 1 লিখে দিয়ে আসছে। এটা তো হলো আপনার অর্ধেক লেখা। একটা 10 নম্বরের কোয়েশ্চেন আপনার যখন আর যে বিষয়বস্তু লিখবেন তখন কমপক্ষে আপনাকে অর্ডার 7 রুল 1 রুল 2 রুল 3 রুল 6 লিখতে হবে। এখন যারা অনেকেই তো বলছে আমি অনেক লিখছি, অনেক কি লিখছে এটা দেখে তো এই জজকে কি আপনি শিখাতে পারবেন? যে জজরা খাতা কাটবে তাকে তো শিখানোর কোনো কিছু নেই, এদের সবগুলো মুখস্থ। সেই হিসাবে পাস করে, সে কারণে বলছে ভালো মতো পড়েন, ইনশাল্লাহ আপনারা ভাগ্যবান, যে কোনো ভাবে হোক আপনারা ভাগ্যবান।
কেন এই যে পড়াশোনা এখন থেকে শুরু করছেন এবং ভালো মতো পড়েন, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে শনিবারে দেখা হবে, কথাবার্তা হবে। ওই দিন পড়াশোনাগুলো একটু রিভাইজ করে রাখিয়ে নিবেন। যারা এখন নতুন সাক্ষ্য আইনও পান নাই, আপনারা বললে আমি 5 থেকে 10 মিনিট সাক্ষ্য আইন আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। মূল জিনিসটা যদি বুঝেন, 2টা শব্দ ধরো যদি আপনি পুরো সেকশনটা বুঝেন, সেটা যে কোনো সময় আপনি ওই সেকশন সম্পর্কে কিছু না কিছু বলতে পারবেন। জসারা ব্যাপারটা দেখে আপনি আইনটা কোথায় আছে সেটা জানেন কিনা, মুখস্থ আপনি কবিতা লেখছেন কিনা, গল্প লেখছেন কিনা, ওই সেকশনে আপনার 10 পাতা লেখা আছে কেস রেফারেন্স হাবিজাবি অমুক, এইগুলো বিচারকরা দেখে না। ওনাদের মূল দেখার বিষয় হচ্ছে আপনাকে সনদটা দিলে আপনি আইনটা খুঁজে বের করে কোনো ক্লায়েন্ট আসলে তার কাজটা করতে পারবেন কিনা, এতটুকু বুঝাতে পারছি আপনাদেরকে। এই জিনিসটা কঠিন কোনো কিছু না, কিন্তু স্টুডেন্টরা বেশি অবহেলা করে। ঠিক আছে, তাহলে আল্লাহ ভরসা, দোয়া করিয়েন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।